6 বছর আগের আমি এবং 6 বছর পরের আমির মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য আছে। সো যেহেতু আমি একটা সামাজিক সংগঠন করি, তখনও আমি এই সামাজিক সংগঠনটা করতাম, বন্ধু সভাটা তখনও করতাম। সো একটা প্রতিষ্ঠান তো মানে একদম তাদের ব্যানারে গিয়ে আন্দোলন করতে পারে না। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন ব্যক্তিগত জায়গা থেকে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপ ছিল। আমার ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের আলাদা গ্রুপ, আমাদের কোন ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কার মাথায় কয়টা স্টিচ পড়েছে, কে কোথায় থাকবে, আমার বাসাতে আসছে, আমরা মিটিং করছি, এই জিনিসগুলো আমি পাবলিকলি আসলে তখন প্রকাশ করা কিন্তু সম্ভব না। আচ্ছা, একই সাথে আমাদের কি তাহলে কিছুটা ভয় এবং নিজের কাজ হারাবেন এই কারণে? আমি যেমন আপনারা খেয়াল করেছেন কিনা আমাদের আরিফিন শুভ ভাইয়া তার ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ করলেন। সো আমি ওই দ্যাট টাইম আমি খুব ব্যক্তিগত একটা বিষয়ের মধ্য দিয়ে গেছি। যখন আমাকে আমার বান্ধবী নীল ফোন করলেন, আরেকজন উপস্থাপক, আমার আরেকজন বান্ধবী আপনার আমাদের সোনিয়া রিফাত, তো নীল সোনিয়া ওরা দুজনই যাবে, আমাকে বললো যে কালকে যাচ্ছি, তুই যেতে পারবি কিনা। তো ওই দিন আসলে আমাকে কোর্টে যেতে হবে। আমার নীল হুরে জাহানের কথা, আমি নীল হুরে জাহানের কথা বলছি, মানে নীল এবং সোনিয়া ওরা দুজনেই আমাকে বলছিল যে দোস্ত আমরা কালকে সকালে যাচ্ছি, যেহেতু আমি আন্দোলনের সাথে একাত্মতা আমার রয়েছে, সো আমি ডেফিনেটলি যাবার কথা। কিন্তু আমাকে 31 তারিখ এবং 1 তারিখ দুদিনই আমাকে থাকতে হয়েছে পল্টনে। সো ওই দিন আসলে আমার পক্ষে আন্দোলনে সরাসরি যাওয়া সম্ভব ছিল না, বাট আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা বা এর সঙ্গে থাকা সেই কাজগুলো আমি করেছি। যে আমার সমস্ত ছেলে মেয়ে যারা আমাদের সারা দেশে এত বন্ধুরা, আমাদের অনেক বন্ধু সবার অনেক বন্ধুদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেল খেটেছে এবং আহত হয়েছে অনেক, তাদের আমরা খোঁজ খবর করেছি, কিন্তু আমাদের ব্যানারে না, মানে বন্ধু সবার ব্যানারে না। এবং আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো স্থগিত করে দিয়েছিলাম। 5 তারিখের পরে গিয়ে আমরা আবার আমাদের কার্যক্রম শুরু করেছি, যেহেতু আমাদের এটা একটা সামাজিক সংগঠন। সো আমরা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না, আমরা শুধুমাত্র সমাজ সংস্কার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, এবং গত 25 বছর ধরে এটা আমরা করে আসছি। মানে পেশাগত জায়গা থেকে আসলে আপনি সরাসরি আন্দোলন না করতে পারলেও আমি আড়ালে থেকে মাঠে নামিনি, বাট আমার ফেসবুক আপনি দেখতে পারেন, ফেসবুকে আমি আওয়াজ তুলেছি, বাট আমি একসাথে ছিলাম, বাট আমি মাঠে নামতে পারিনি। আচ্ছা, আমরা 17 জুলাই বা 18 জুলাই এরকম একটা সময় দেখেছি আপনি প্রোফাইল পিকচার ব্ল্যাক করেছেন। হ্যাঁ, এটা কেন করেছিলেন? মানে এটা নিয়ে কিন্তু অনেক ফেসবুকে রিউমার আছে যে যারা ব্ল্যাক করে তারা হচ্ছে ব্ল্যাক বোরকা পরে কেন আসে না, বা তারা কি আসলে রাষ্ট্রীয় দালাল কিনা, এরকম অনেক কথা আসলে আসে। একটা সময় রাজাকার শুনতে হয় মানুষকে, এখন দালাল শুনতে হয়, এটা নতুন কিছু না। মানে আমাদের দেশের মানুষের আসলে ডিপ্রেশনের কারণে ছিল না, ডিপ্রেশনের কারণে না। 18 তারিখে আমি যদি আপনাকে আমার গল্প বলি, 18 তারিখে আমি আমার সহকর্মী দুজন এবং আমার বাবা এবং আমার আরেকজন সহকর্মী, ছোট ভাই বলবো প্রথম আলোর, আমরা 5 জন মিলে হচ্ছে যাই পল্টন এবং কোর্টে। এই কথাগুলো আসলে এখন বলতে হচ্ছে বাধ্য হয়ে। সো ওই দিন সন্ধ্যা 6টা বেজে গেছিল যখন আমরা রওনা হই আসার জন্য, আমার বাবা সহ। বাবা দুপুর থেকে খাইনি, উনি ডায়াবেটিক্সের পেশেন্ট, তো তখন ওনার হাইপো হয়ে গেছিল, মানে যেহেতু মানে খাবার সময়টা ওইভাবে পাইনি। আমরা একটা রিক্সা নিলাম নয়াপল্টনের কাছাকাছি আসার পর, এটা 18 জুলাইয়ের কথা বলছি। আপনি দেখবেন কিছুদিন আগে এই 18 আগস্ট আমি একটা পোস্ট করেছি একটা আপুর সঙ্গে, অর্চি রহমান আরেকজন হোস্ট, সেখানে লিখেছি 18 জুলাই টু 18 আগস্ট। হ্যাঁ, আমি সেটা খেয়াল করতে চাচ্ছিলাম যে মানে আপনারা কি একসাথে? এক্স্যাক্টলি, 18 জুলাইতে আমরা একসঙ্গে ছিলাম, এবং 18 জুলাই থেকে 18 আগস্ট 1 মাস পর আমাদের আবার দেখা হলো। এবং 18 জুলাইয়ের যে ঘটনাটা, তখন যখন আমরা আসার সময় আমরা পথ পাড়ি দিতে পারলাম না। এরপর যেটা হলো, আমাদেরকে পুলিশরা বললেন যে এদিকে যাওয়া নিরাপদ না, অনেক মানুষ দৌড়ে আসছে। তারপর আমরা নেমে গেলাম, আরো কিছু সাধারণ মানুষজন বলছিলেন যে আপু ওইদিকে যাওয়াটা খুবই অনিরাপদ, আপনারা এখান থেকে সরে যান। তো আমরা এসে হচ্ছে আপনার বায়তুল মোকাররমের উল্টো দিকের একটা রাস্তা আছে, আমার এখন নামটা মনে পড়ছে না, ওইদিকে আমার বাবা আমি আপু আর 2জন আমার কলিগ এগিয়ে গেলাম, কিন্তু যেতে পারিনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তখনকার অবস্থা খুব খারাপ, মেট্রো বন্ধ অলরেডি। সো আমরা বায়তুল মোকাররমের ভেতর দিয়ে হেঁটে এসে অনেকটা পথ হেঁটে একটা ওভারব্রিজে উঠলাম। যখন ওভারব্রিজে উঠেছি তখন অলরেডি আগুন দিয়ে দেওয়া হয়েছে। অনেকটা পথ হাঁটার পর একটা রিক্সা পেলে, পরে আমি, আপু এবং আব্বু 3 জন মিলে আমি প্রথমে যে কাজটা করেছি, আপুকে আগে তার বাসায় নামিয়েছি। ততক্ষণে আব্বুর অবস্থা খুবই খারাপ। তো কারণ বাজারে নেমে অফিসে ঢুকে আব্বুকে আগে একটা মানে ম্যাঙ্গো জুস, একটা স্যুপ এবং হচ্ছে একটা ফিরনি খাইয়ে তাকে একটু মানে সুগারটা বাড়াচ্ছিলাম। রাষ্ট্র সংস্কারের কাজে আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ দেখা যাচ্ছে এই মুহূর্তে, বেশ অনেক দিন ধরেই, এবং প্রথম আলোর খুব গুরুত্বপূর্ণ একটি পদে আছেন আপনি, বন্ধু সভার। হ্যাঁ, জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি, 2nd টার্ম চলছে আমার। মানে এর আগে 2 বছর ছিলাম, এখন আবার 2 বছর। বাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি পদে আছেন। তো সেক্ষেত্রে এই যে বলা যায় যে স্মরণকালের সবচেয়ে বড় বন্যা বলা হচ্ছে সব জায়গায়, তো কি দেখলেন আসলে? আপনি তো একদম মাঠে আছেন, একদম বন্যা কবলিত স্থানে আছেন, ওখানে যাচ্ছেন, রেস্কিউ করছেন, আসলে পরিস্থিতি কি দেখছেন? একটু যদি বলি, মানে এখন খুব সরব ব্যাপারটা এমন না, আমি কিন্তু মানে 14 বছর বা 15 বছর ধরে সংগঠন করি। তো সেই জায়গায় আমি তখন থেকেই সামাজিক কর্মকাণ্ড করি, মানে যখন আমি উপস্থাপক না তার আগে থেকে আমি সামাজিক কার্যক্রম করি, এবং এই মাঠে নেমেই করি। যে হ্যাঁ, ডেঙ্গু নিধন বলেন, শীতবস্ত্র বিতরণ বলেন, মানে আমাদের বন্ধু সবার যারা বন্ধুরা আছেন প্রত্যেকেই কাজগুলো করেন, শুধু আমি না। সো
সো এরা খুব অ্যাক্টিভ বন্ধু এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলের বন্ধুরা দুর্দান্ত, মানে বন্যার প্রথম দিনই কিন্তু আমাদের চট্টগ্রামের বন্ধুরা চলে এসছে রেস্কিউ করার জন্য। আমরা কিন্তু রেস্কিউ করতে পারিনি, আমরা গেছি, আমাদের প্রথমে প্ল্যানিং ছিল যে আমরা একদিনে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী কাভার করব, কিন্তু আমাদের 3 দিন লেগে গেছে, আমরা সেটা পারিনি।